গাইডলাইন দেয়া আছে যে আয়ন এক্সচেঞ্জ মেথডটা যদি গ্রাউন্ড ওয়াটার হয় তাহলে আয়ন এক্সচেঞ্জ মেথডটা আমরা অ্যারেশনের আগে করব, এবং যদি সারফেস ওয়াটার হয় সেক্ষেত্রে সব ধরনের ট্রিটমেন্ট করে এসে ক্লোরিনেশনের আগে আমরা আয়ন এক্সচেঞ্জ মেথডটা ইউজ করব। আচ্ছা, এখন দুটার কিছু ডিফারেন্স দেখি। আমাদের যদি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অনেক লার্জ হয় সেক্ষেত্রে আমরা লাইম সোডা প্রসেসটা ইউজ করব, এবং যদি স্মল স্কেলে হয় সেক্ষেত্রে আয়ন এক্সচেঞ্জটা ইউজ করব। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রেসিডেন্সিয়ালের জন্য বা স্মল স্কেলে আয়ন এক্সচেঞ্জ, আর হচ্ছে লার্জ স্কেলে হচ্ছে লাইম সোডা প্রসেস। তো বাই প্রোডাক্ট হিসেবে লাইম সোডা প্রসেস সিগনিফিক্যান্ট স্লাজ উৎপন্ন করে, আর আয়ন এক্সচেঞ্জ কি করে, ব্রাইন ওয়েস্ট অর্থাৎ সোডিয়াম দেয় পানিতে অনেক বেশি। ঠিক আছে, তো প্রাইমারি মেকানিজম লাইম সোডা প্রসেসে কি, এখানে কেমিক্যাল প্রিসিপিটেশন হয়, আর এখানে হচ্ছে আয়ন সাবস্টিটিউশন। বুঝুন, ক্লিয়ার সবাই? জি স্যার। হার্ডনেস রিমুভাল এইটুকুই। আচ্ছা, এরপর যদি ফিল্ট্রেশনে আমরা আসি, ডিসইনফেকশনের আগের প্রসেসটা হচ্ছে ফিল্ট্রেশন। তো ফিল্ট্রেশন আমরা কেন করি? আমরা এর আগের প্রসেসগুলো দেখে আসছি, কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন। এগুলোর পরেও যদি কোনো ছোট ছোট পার্টিকেল থেকে থাকে পানিতে, সেগুলো যদি আমরা রিমুভ করতে চাই এবং কালারও যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমাদের ফিল্ট্রেশন করতে হয়। মেইনলি আমাদের ফিল্টারগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: গ্রানুলার মিডিয়া ফিল্টার, ডায়াটোমাসিয়াস ফিল্টার বা ডিই ফিল্টার, এবং হচ্ছে মেমব্রেন ফিল্টার। তো এই দুটার ডিটেলস আমরা দেখব না, আমরা শুধু গ্রানুলার মিডিয়া ফিল্টারস এটা দেখব। ঠিক আছে, ডিই ফিল্টার কি? ডিই ফিল্টার হচ্ছে আমাদের যে অ্যালগি আছে, অ্যালগিকে শুকিয়ে পাউডার বানানো হয়। পাউডার বানানোর পর যে ম্যাটেরিয়ালস থাকে ওইটাকে ফিল্টার্ড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, মানে ওইটার মধ্যে দিয়ে ওয়াটারটা পাস করানো হয়। আর মেমব্রেন ফিল্টার, এখানে কোনো ফিল্টার মিডিয়া থাকে না, এখানে শুধুমাত্র সিপ থাকে, সিপের মধ্যে দিয়ে ওয়াটারটাকে পাস করা হয়। এবং গ্রানুলার মিডিয়া ফিল্টার যদি আমরা দেখি, এখানে গ্রানুলার মিডিয়া ফিল্টারটা কিভাবে বানানো হয়, স্যান্ড, কোল, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাভেল, স্টোন, এগুলো দিয়ে গ্রানুলার মিডিয়া ফিল্টারটা তৈরি করা হয়। তো এটাকে 3 ভাগে ভাগ করা হয় আবার: স্লো স্যান্ড ফিল্টার, র্যাপিড স্যান্ড ফিল্টার, আর হচ্ছে রাফিং ফিল্টার। এগুলোর ডিটেলস আমরা দেখব। আচ্ছা, প্রথমে যদি রাফিং ফিল্টার আসি, আমরা ডায়াগ্রামে পরে আসতেছি, তো একটু কষ্ট করে এগুলো মনে রাখতে হবে। রাফিং ফিল্টারের সাসপেন্ডেড সলিড রিমুভাল ইফিসিয়েন্সি হচ্ছে 95%। এটা টার্বিডিটি 50 থেকে 90% রিমুভ করতে পারে। কালার রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে 20 থেকে 50%। এবং ফেকাল কলিফর্ম এই টার্মটার সাথে পরিচিত? নো স্যার। ফেকাল কলিফর্ম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়াল রিডাকশন করতে পারে 0.65 থেকে 2.5 লগ ইউনিট। আমাদের একটু দেখব লগ ইউনিটটা কি। আমাদের মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া রিমুভালকে লগ ইউনিটে এক্সপ্রেস করা হয়। লগ ইউনিট ইজ ইকুয়াল টু, মানে লগ রিমুভাল ইজ ইকুয়াল টু এন ভিত্তিক লগ, উপরে হচ্ছে কনসেন্ট্রেশন অফ ব্যাকটেরিয়া ইন, নিচে হচ্ছে কনসেন্ট্রেশন অফ ব্যাকটেরিয়া আউট। কনসেন্ট্রেশন অফ ব্যাকটেরিয়া ইন কি, মানে আমাদের র ওয়াটারটাতে ব্যাকটেরিয়ার কলোনির যে কনসেন্ট্রেশনটা থাকে সেটাকে আমরা বলবো সি ইন। আবার ফিল্টার্ড করার পর, ঠিক আছে, ফিল্টার্ড করার পর যদি আমরা ব্যাকটেরিয়া টেস্ট করে যে কয়টা কলোনি পাবো সেটা হচ্ছে সি আউট। ধরো প্রথমে ছিল হচ্ছে
সিইন ছিল 1000টা ব্যাকটেরিয়ার কলোনি ছিল। ফিল্টার্ড করার পর আমরা ব্যাকটেরিয়ার কলোনি পাইছি হচ্ছে 10টা। তাহলে কত আসবে ভ্যালুটা বের করো তো। সমস্যা স্যারের সাউন্ড কি আসতেছে? শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটা বের করো তো কত আসে। লগ ইউনিট রিমুভাল মানে হচ্ছে 10 ভিত্তিক লগ, উপরে সি ইন, নিচে হচ্ছে সি আউট। সি ইন হচ্ছে ব্যাকটেরিয়ার কলোনির সংখ্যা র ওয়াটারে, সি আউট হচ্ছে ব্যাকটেরিয়ার কলোনির সংখ্যা ফিল্টার্ড ওয়াটারে। একটু আসে। 2 আসে। তাহলে এটা হচ্ছে রিমুভাল হচ্ছে 2 লগ ইউনিট। ঠিক আছে, তো এটাকেই বলছে যে আমাদের যদি রাফিং ফিল্টার হয় সেক্ষেত্রে রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে 0.65 থেকে 2.5 লগ ইউনিট। ঠিক আছে, এরপর রাফিং ফিল্ট্রেশন সিস্টেমটা 50% আয়রন এবং ম্যাঙ্গানিজও রিমুভ করতে পারে। এবং এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে অনেক বেশি ডার্ট রিমুভ করতে পারে এবং সহজে ক্লোগ হয় না। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে টার্বিডিটি লিমিট করা আছে 20 থেকে 150 এনটিইউ যদি হয় র ওয়াটারে, সেক্ষেত্রে এটা ভালো কাজ করতে পারবে। এখন রাফিং ফিল্ট্রেশনকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তো এগুলো স্কেচ তোমাদের রাখতে হবে না, শুধু বোঝো। প্রথমটা হচ্ছে ডাউন ফ্লো রাফিং ফিল্টার, আপ ফ্লো রাফিং ফিল্টার এবং হরিজন্টাল ফ্লো রাফিং ফিল্টার। তো ডাউন ফ্লো বলতে কি বোঝাইছে? যে আমরা র ওয়াটারটাকে উপরে দিব, এটা হচ্ছে ফিল্টার মিডিয়া। ঠিক আছে, র ওয়াটারটাকে উপরে দিলাম, ফিল্টার্ড হয়ে ক্লিন ওয়াটারটা নিচে আসলো, তারপর ক্লিন ওয়াটারটাকে পাম্পিং করে আবার উপরে নিয়ে যাওয়া হলো। এখানে সিরিজ অফ মিডিয়া আর কি, সিরিজ অফ মিডিয়া। এখানে হচ্ছে বড় বড় পার্টিকেল, আর এইদিকে আস্তে আস্তে পার্টিকেল সাইজ কি হয়, ছোট হতে থাকে। ছোট হতে থাকে। ঠিক আছে, তারপর ক্লিন ওয়াটারটাকে আবার উপরে নিয়ে গিয়ে ফিল্টার্ড করলাম। ফিল্টার্ড সবসময় ডাউনওয়ার্ড হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় ডাউন ফ্লো রাফিং ফিল্টার। এখন যদি দ্বিতীয়টাতে আসি, এটাকে বলা হয় আপ ফ্লো রাফিং ফিল্টার। এখানে কি হবে, এই র ওয়াটারটা আমরা নিচ দিয়ে নিয়ে আসলাম, তারপর হচ্ছে ফিল্টারটা যে হবে এটা উপরের দিকে হবে। ঠিক আছে, তার মানে র ওয়াটার থাকবে নিচে, ক্লিন ওয়াটার উপরে। তারপর ক্লিন ওয়াটারটাকে আবার পাইপ দিয়ে নিচে নিয়ে গিয়ে আবার পাম্পিং করে উপরে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এটাকে বললো আপ ফ্লো রাফিং ফিল্টার, অর্থাৎ ক্লিন হচ্ছে আপওয়ার্ড। হরাইজন্টাল ফ্লো রাফিং ফিল্টার কি? ফ্লোটা সবসময় হরাইজন্টাল হবে এবং এই রাফিং ফিল্টারগুলোতে সবসময় যখন আমরা বাম থেকে ডান দিকে যাব, ফিল্টার মিডিয়ার সাইজগুলো কমতে থাকবে। ঠিক আছে, জি স্যার। এরপর হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন। তো আমরা যখন রাফিং থেকে র্যাপিডে যাব, আবার র্যাপিড থেকে স্লোতে যাব, সবসময় মনে রাখতে হবে ফিল্টার মিডিয়ার গুলো সাইজ কি হচ্ছে, ছোট হচ্ছে। ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো রাফিং স্যান্ড ফিল্ট্রেশনে যে কোর্স স্যান্ড ইউজ করা হয়, এটা D10 হচ্ছে 0.4 থেকে 1.2 মিলিমিটার। D10 আমরা জানি 10% ফাইনার। তো এখানে দুইটা লেয়ার ইউজ করা হয় রাফিং স্যান্ড ফিল্ট্রেশনে। উপরে হচ্ছে কোর্স স্যান্ড লেয়ার, এটা 1 মিটার থিক, এটা একটা আর কি টিপিক্যাল দেখানো হয়েছে। এবং নিচে হচ্ছে গ্রেডেড গ্রেভেল, গ্রেডেড গ্রেভেল লেয়ার হচ্ছে 0.5 মিটার থিক। এখানে আরএসএফ এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে, ফিল্ট্রেশন রেট, হ্যাঁ, অনেক সময় বৈশিষ্ট্য আসে পরীক্ষায়, রিমুভাল এফিসিয়েন্সি কত, কালার রিমুভাল এফিসিয়েন্সি কত। ঠিক আছে, তো আমাদের র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশনের আগে কিছু প্রি ট্রিটমেন্ট করে আসতে হবে, করে এসে তারপর এই ট্রিটমেন্টটা করতে হবে। তো প্রি ট্রিটমেন্ট এখানে কি কি? কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন। ঠিক আছে, এগুলো করে এসে তারপর এই ফিল্ট্রেশনটা করতে হবে, র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন।
তো ফিল্টার ক্লিয়ার করতে হয় ব্যাক ওয়াশ করে। ব্যাক ওয়াশ নিয়ে আমরা একটু পরে দেখতেছি। এরপর যদি আমরা স্লো স্যান্ড ফিল্ট্রেশনে আসি, তো রাফিং স্যান্ড ফিল্ট্রেশনের হচ্ছে র‍্যাপিড স্যান্ড ফিল্ট্রেশনের হচ্ছে মাইক্রো অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া রিমুভাল এফিসিয়েন্সি অনেক কম। তো ব্যাকটেরিয়াল রিমুভাল এফিসিয়েন্সি যদি আমরা হাই চাই সেক্ষেত্রে আমাদের স্লো স্যান্ড ফিল্ট্রেশন ইউজ করতে হবে। ঠিক আছে? এখানে হিউজ পরিমাণে মাইক্রো অর্গানিজম রিডাকশন হয়। তো এখানেও ২ টা লেয়ার, উপরের লেয়ারটা হচ্ছে ফাইন স্যান্ডের আর নিচের লেয়ারটা এখানে দেখানো হইছে হচ্ছে কোর্স এগ্রিগেটের। ঠিক আছে? তো এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, ডায়াগ্রাম তোমাদের আঁকানো লাগবে না। একটা লেক থেকে পানি নিয়ে এটা হচ্ছে ফিল্টার করতেছে। এখন যদি স্লো স্যান্ড ফিল্ট্রেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি, তো এটার ফিল্ট্রেশন রেট অনেক কম। এটা হচ্ছে লিমিটেশন একটা। কেন কম? স্লো স্যান্ড ফিল্ট্রেশনে ফিল্ট্রেশন রেট অনেক কম হবে কেন? ওই যে ফাইন এগ্রিগেট বেশি। হ্যাঁ, এখানে ফাইন এগ্রিগেট বেশি। পার্টিকেলস গুলো অনেক ছোট, ছোট ফিল্টার মিডিয়া গুলো। আরেকটা লিমিটেশন হচ্ছে যদি পানির টার্বিডিটি 30 NTU এর বেশি হয় তখন এটার এফিসিয়েন্সিটা কমে যায়। ঠিক আছে? কালার এখানে রিমুভাল অনেক বেশি হাই, টার্বিডিটি রিমুভালও হাই। ঠিক আছে? এখন স্লো স্যান্ড ফিল্ট্রেশনের একটা মেজর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা একটা বায়োলজিক্যাল লেয়ার ক্রিয়েট করে। বায়োলজিক্যাল লেয়ারটা কি? এটা আমরা যদি স্যান্ড বেডটা রেখে দেই, এটা ন্যাচারালি একটা বায়োলজিক্যাল স্লাইম যেটা হচ্ছে অ্যালগি অথবা প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া এই লেয়ার গুলো দিয়ে তৈরি। ঠিক আছে? মানে স্যান্ড অনেক সময় রেখে দিলে একটা থকথকে আবরণ দেখা যায় না অনেক সময়? স্টিকি আবরণ। সেই আবরণটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারের উপরে জমা হয়। তো যেহেতু একটা থকথকে আবরণ জমা হয়, এর মধ্যে দিয়ে যখন র ওয়াটার পাস করে, তখন সে এই লেয়ারটাতে ব্যাকটেরিয়াকে আটকে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারের রিমুভাল মেকানিজম, মেজর রিমুভাল মেকানিজম। ঠিক আছে? তো এই টপ যে লেয়ারটা 25 থেকে 50 মিলিমিটার, এটাকে জার্মান একটা ওয়ার্ড আছে, এটার উচ্চারণ কেউ বলতে পারবা? এটা জার্মান ওয়ার্ড। এটার উচ্চারণ হচ্ছে স্মুথ ডেকা। হ্যাঁ, স্যান্ডবেডের উপরে এসএসএফ এর ক্ষেত্রে স্যান্ডবেডের উপরে যে বায়োলজিক্যাল লেয়ারটা জমা হয় এবং ওই বায়োলজিক্যাল লেয়ারটার মাধ্যমে হচ্ছে ব্যাকটেরিয়া রিমুভ করে, এই লেয়ারটাকে বলা হয় স্মুথ ডেকা লেয়ার। ঠিক আছে? এখন আরএসএফ কিভাবে রিমুভ করে? আরএসএফ মেইনলি হচ্ছে ২ ভাবে রিমুভ করে। একটা অ্যাডসর্পশন আরেকটা হচ্ছে সেডিমেন্টেশন। অ্যাডসর্পশন টার্মটার সাথে কেউ পরিচিত? বলতে পারবে অ্যাডসর্পশন কি? অ্যাডসর্পশন। অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাডসর্পশন। অ্যাবজর্পশন স্যার হচ্ছে শুষে নেওয়া। আর অ্যাডজর্পশন হচ্ছে শুধুমাত্র মানে লেগে থাকা, তাই না? লেগে থাকা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তো র‍্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন যেটা সেটা হচ্ছে ২ টা ভাবে কাজ করে। একটা হচ্ছে অ্যাডসর্পশন আরেকটা সেডিমেন্টেশন। অ্যাডসর্পশন কিভাবে কাজ করে? জাস্ট আমরা যে ওয়াটার দিচ্ছি, ওয়াটারের মধ্যে যদি কোনো অর্গানিক কম্পোনেন্ট বা সলিড ম্যাটেরিয়ালস থেকে থাকে সেটা স্যান্ডের গায়ে লেগে যায়। সেডিমেন্টেশন কি? সেডিমেন্টেশন গুলো হচ্ছে আমাদের ফিল্টার মিডিয়ার মধ্যে যে পোর থাকে, সেই পোরের ভিতরে আমাদের সেই সলিড পার্টিকেল গুলো আটকে যায়। এটাকে আমরা বলবো সেডিমেন্টেশন। তো পরীক্ষায় যদি ডিফারেন্স আসে রিমুভাল মেকানিজম লিখতে পারবেন না? এখানে দেয়া আছে। তো স্লো স্যান্ড ফিল্ট্রেশন মেইন মেকানিজম হচ্ছে সে একটা বায়োলজিক্যাল লেয়ার ফর্ম করে। এই লেয়ারটা অ্যালগি, প্রোটোজোয়া এগুলো জু প্ল্যাঙ্কটন এগুলো দ্বারা তৈরি হয় এবং এই লেয়ারটাতে সে ব্যাকটেরিয়া আটকে দেয়। আর র‍্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন হচ্ছে সেডিমেন্টেশন প্লাস
অ্যাডজর্পশন এইভাবে কাজ করে। ঠিক আছে? জি স্যার। এখানে ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স দেয়া আছে ৩ টার। সবগুলা মনে রাখতে হবে না। মেজর কিছু, কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন সুইটেবিলিটি, স্লো স্যান্ড ফিল্টার হচ্ছে আমাদের র ওয়াটার যদি 50 NTU এর কম হয় সেক্ষেত্রে ভালো কাজ করে। র‍্যাপিড স্যান্ড ফিল্টার হচ্ছে ৫০ এর বেশি হলেও কাজ করে। আর রাফিং ফিল্টার হচ্ছে ৫০ থেকে ১৫০। ঠিক আছে? স্লো স্যান্ড ফিল্ট্রেশনে হচ্ছে প্রি-ট্রিটমেন্ট লাগে। ইউআরএফ মানে হচ্ছে আপফ্লো রাফিং ফিল্টার অথবা সেডিমেন্টেশন এগুলো করে এসে স্লো স্যান্ড ফিল্টার করতে হবে। ঠিক আছে? আবার র‍্যাপিড স্যান্ড ফিল্টারের প্রি-ট্রিটমেন্ট হচ্ছে কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন মানে এগুলো করে এসে আরএসএফ টা করতে হবে। আর রাফিং ফিল্টারে হচ্ছে কোনো ধরনের প্রি-ট্রিটমেন্ট লাগে না। তো এটা মনে রাখবা, এটা মনে রাখবা রেট অফ ফিল্ট্রেশন। তারপরে হচ্ছে রিপেনিং পিরিয়ড মানে হচ্ছে যে পিরিয়ডটার পরে এফিসিয়েন্সি সবথেকে বেশি হাই হয়। ফিল্টার রান। ঠিক আছে? আর এরিয়া। এই কয়টা মনে রাখলেই হবে। কেমন? স্যার ফিল্টার রান বিষয়টা কি? ফিল্টার রান এবং হচ্ছে ক্লিনিং। হ্যাঁ, বলো। স্যার ফিল্টার রান বিষয়টা আচ্ছা কি ফিল্টার একটু রান মানে হচ্ছে আ কতদিন পর, পর আমরা ব্যাক ওয়াশ করব। ব্যাক ওয়াশটাতে আসতেছি টপিক। ঠিক আছে? এবং ক্লিনিংটা যদি দেখি, স্লো স্যান্ড ফিল্ট্রেশন হচ্ছে স্ক্র্যাপিং করে ফিল্টার করতে হয়। এই যে টপ একটা লেয়ার হইছিল না? স্মুথ ডেকার লেয়ার। জি স্যার। কোদাল চিনি না আমরা? কোদাল দিয়ে যদি চেঁচে নেই এটাকে বলা হয় স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং করে ক্লিন করা হয়। তারপর র‍্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন হচ্ছে ব্যাক ওয়াশিং করে রিমুভ করতে হয়। আর রাফিংটা হচ্ছে ফ্লাশ করে। এখন ব্যাক ওয়াশিংটা আমরা দেখব। ধরি এটা হচ্ছে আমাদের ফিল্টার, এখানে কিছু মিডিয়া আছে। নরমাল ফিল্ট্রেশন আমরা উপর থেকে নিচে করতেছি। ঠিক আছে? তার মানে উপরে হচ্ছে ওয়াটার আর নিচে হচ্ছে ক্লিন ওয়াটার। এদিকে হচ্ছে ওয়াটার। হচ্ছে না। আচ্ছা উপরে হচ্ছে ওয়াটার, নিচে হচ্ছে ক্লিন ওয়াটার। ওভার দ্য টাইম কি হয়? ফিল্টার্ড হওয়া মানে তো পোর গুলোতে ময়লা জমা হওয়া। তো ওভার দ্য টাইম কি হবে? পোর গুলো ফিল আপ হয়ে যাবে না? জি স্যার। তখন উপায় কি? তখন উপায় হচ্ছে ব্যাকওয়াশ। তখন নিচ থেকে হিউজ একটা ফ্লো দেয়া হয়। নিচ থেকে হিউজ একটা ফ্লো দিয়ে এগুলো আন্দোলিত করা হয়। সবগুলো এলোমেলো করা হয়। এলোমেলো করার পর যে ময়লা পানিটা আছে এটা হচ্ছে রিমুভ করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকওয়াশ। তো এখানে একটা ব্যাকওয়াশের মেকানিজম দেয়া আছে। তোমাদের ডায়াগ্রাম আঁকতে হবে না, বাট একটু অপারেশনটা বুঝতে হবে। তো যখন ফিল্ট্রেশন করি আমরা ওয়াটার রেগুলার অপারেশন তখন A আর B ওপেন থাকে, রেস্ট ক্লোজ। মানে এটা A আর হচ্ছে B। এই দুটা ওপেন। আর এইগুলা সব এই ভালভগুলা সব ক্লোজ। ঠিক আছে? এখন A আর B যদি ওপেন হয় তখন কি হবে? এই যে এদিক থেকে ওয়াটার চলে আসলো। ওয়াটার চলে এসে এই যে ফিল্টার মিডিয়ায় ফিল্ট্রেট হলো। ফিল্ট্রেট হওয়ার পর পানিটা কোথায় যাবে? এই যে B ওপেন, তার মানে B দিয়ে ক্লিয়ার ওয়াটারটা চলে যাবে। ঠিক আছে? এইদিকে যেতে পারবে না কারণ এটা ক্লোজ। এইদিকেও আসতে পারবে না, এটা ক্লোজ। ঠিক আছে? এখন ব্যাক ওয়াশে কি হয়? ব্যাক ওয়াশে হচ্ছে C আর D ওপেন। এই C আর হচ্ছে D ওপেন এইগুলা সব ক্লোজ। সেক্ষেত্রে কি হয়? যে ওয়াটারটা নিচ দিয়ে নিয়ে যাচ্ছি, এদিকে যাচ্ছে। এটা যেহেতু ওপেন ব্যাক ওয়াশে ওয়াটারটা এদিকে যায়, গিয়ে
এইদিকে ফিল্টার মিডিয়াগুলোকে আন্দোলিত করে, ঠিক আছে? পোরের যে ময়লা জমছে এগুলোকে ক্লিয়ার করে তারপর ওয়েস্ট ওয়াটারটা কোন দিকে চলে যাবে? এই যে সি ওপেন, সি দিয়ে জি, ওয়েস্ট জি। ওয়াটার ড্রেনটা চলে যাবে। ঠিক আছে? জি স্যার। এটুকুই হচ্ছে আমাদের হার্ডনেস এবং ফিল্ট্রেশন। এরপর আমরা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার শুরু করব। ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস তেমন ইম্পোর্টেন্ট না মিটার জন্য। কারণ এগুলো হচ্ছে ল্যাবেই কভার করা হয়। এই ২ টপিকের উপর কোয়েশ্চেন আছে কারো? ফিল্ট্রেশন অ্যান্ড সফটেনিং কারো কোনো কোয়েশ্চেন? জাকির হোসেন কোনো কোয়েশ্চেন আছে? না স্যার প্রশ্ন নেই। আচ্ছা। তোমাদের অ্যাটেন্ডেন্স এর অবস্থা এত খারাপ কেন? স্যার অনেকে বাসায় চলে গেছে তো। তারা অনেকে মুভ করতেছে তার কারণে হয়তো অনেকে এড করতে পারে না। আচ্ছা। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা। তো এই লেকচারটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস এবং এগুলোর সিগনিফিকেন্স কি এবং ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। তো শুরুতে আসি ইম্পুরিটিস ইন ওয়াটার। ওয়াটারে যে ইম্পুরিটিস গুলো থাকে এটাকে মেইনলি ৩ টা ভাগে ভাগ করা যায়। এগুলো আমরা জানি ডিসলভড, কলয়েডাল আর হচ্ছে সাসপেন্ডেড। তো ডিস্টিল ওয়াটার হচ্ছে শরীরের জন্য ভালো না। কারণ ডিস্টিল ওয়াটারে কোনো ধরনের ইম্পিউরিটি থাকে না। ডিস্টিল ওয়াটার কেন ভালো না? ইমপিউরিটি খারাপ হওয়ার কথা না শরীরের জন্য। ইম্পিউরিটি সবসময় খারাপ না। কারণ হচ্ছে ইম্পিউরিটি মিন্স H2O এর সাথে যদি ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এগুলো যুক্ত হয় এটাকে আমরা বলি ইম্পিউরিটিস। তার মানে হচ্ছে মিনারেলও সার্টেন তো থাকতে পরিমাণ, পারে। হ্যাঁ, সার্টেন পরিমাণ ইম্পিউরিটিসটা শরীরের জন্য ভালো। কারণ এগুলো মিনারেল কম্পোনেন্ট থাকে। ঠিক আছে? আর একদম ক্লিন যেটা H2O এখানে মিনারেল কম্পোনেন্ট থাকে না, সেজন্য এটা হেলথের জন্য ভালো না। তাহলে ওয়াটার পলিউশন আমরা সেটাকেই বলবো যদি সার্টেন লেভেলের থেকে বেশি পরিমাণে ইম্পিউরিটিস থেকে থাকে। ঠিক আছে? জি স্যার। তো ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস গুলোকে মেইনলি ৩ ভাগে ভাগ করা হয়। ফিজিক্যাল যেগুলো আমরা টাচ করতে পারি বা গন্ধ নিতে পারি। এরপর কেমিক্যাল এবং লাস্টে হচ্ছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যালের মধ্যে আছে প্যাথোজেন্স মানে পানিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া আছে কিনা এগুলো টেস্ট করা হচ্ছে বায়োলজিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস। ফিজিক্যালে যদি আমরা আসি ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস দেখো এগুলো ল্যাবেই কভার করা হয়েছে। যেমন সাসপেন্ডেড সলিড, ঠিক আছে? তারপর টার্বিডিটি এগুলো বেশিরভাগই লেকচার ল্যাবেই কভার করা হয়। দেখেন এখানে একটা ডিফারেন্স আমরা দেখি টার্বিডিটি আর টিএসএস। মানে টার্বিডিটি আর টোটাল সাসপেন্ডেড সলিডের মধ্যে ডিফারেন্সটা কি? তো দুটার জন্য কম্পোনেন্ট একই, দায়ী কম্পোনেন্ট একই। ক্লে অথবা সিল্ট। বাট ডিফারেন্সটা হচ্ছে টার্বিডিটি মেজার করে হচ্ছে কি পরিমাণ সে লাইট স্ক্যাটার্ড করে। ক্লাউডিনেসটা হচ্ছে কি টাইপের, ঠিক আছে? আর টোটাল সাসপেন্ডেড সলিডটা এটা কি মেজার করে? এটা হচ্ছে পানিতে কি পরিমাণ সাসপেন্ডেড সলিড আছে, কতটুকু ওয়েটের সাসপেন্ডেড সলিড আছে। ঠিক আছে? এখন টার্বিডিটির সিগনিফিকেন্স কি এগুলো হচ্ছে ল্যাবে আমরা কভার করছি। যে ওয়াটারটা যদি বেশি পরিমাণে টার্বিড হয় তখন সেটা ডিসইনফেকশন প্রপার্টিসটাকে এফেক্ট করে। কারণ টার্বিড ওয়াটারে সিল্ট, ক্লে এগুলো বেশি থাকে।
তো সিল্ড ব্যাকটেরিয়া কি করবে? ওই সিল্ড ক্লেগুলোর মধ্যে লুকায়ে থাকে। তখন যদি আমরা ডিসইনফেকশন করতে চাই, ক্লোরিনেশন করতে চাই, যেহেতু কনটাকে আসতে পারে না, সেক্ষেত্রে ডিসইনফেকশনের কোয়ালিটিটা ভালো হয় না। তো ডিসইনফেকশন করার আগে ইনশিওর করতে হবে যে পানিটা টার্বিডিটি ঠিক আছে কিনা। এরপর কালার, এগুলো আমরা দেখেছি। কালারকে ২ ভাগে ভাগ করা যায়, অ্যাপারেন্ট কালার, ট্রু কালার, কালারের সিগনিফিকেন্স। তারপর টেস্ট অ্যান্ড অডর, পানিতে গন্ধ আসতে পারে সালফার থেকে। টেম্পারেচার, পানিতে টেম্পারেচার বেড়ে গেলে কি হয়? পানির DO লেভেলটা কমে যায়। পানির DO লেভেল কমে গেলে অ্যাকোয়াটিক যেগুলো অর্গানিজম আছে, স্পিসিস আছে, এগুলোর জন্য প্রবলেম হয়। দেন কেমিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস আমরা TDS, টোটাল ডিসলভড সলিড, এগুলো ল্যাবে দেখেছি, বের করেছি। কিন্তু এটা দেখি নাই যে TDS এর সাথে একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির রিলেশন আছে। আমরা তো ফিল্টার্ড করে ল্যাবে বের করছিলাম TDS এর ভ্যালু, এটাকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির মাধ্যমে বের করা যায়। তো প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা এই কনস্ট্যান্টের ভ্যালুটা থাকে, ক্যালিব্রেশন করে নিতে হয়। তো যদি আমরা আমাদের স্যাম্পল ওয়াটারে প্রোব ঢুকিয়ে জাস্ট এই আমাদের কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপল করলে আমরা টোটাল ডিসলভড সলিড TDS এর ভ্যালুটা পেয়ে যাব। অ্যালকালাইনিটি, এগুলো ল্যাবে কভার করা হয়েছে। অ্যালকালাইনিটির সাথে পিএইচ এর রিলেশনটা কি রকম? লো যদি পিএইচ হয়, তখন বাইকার্বনেটটা ডমিনেটিং ফ্যাক্টর হয়, এবং যদি পিএইচটা হাই হয়, আমরা দেখেছিলাম হাইড্রোক্সিল আয়ন যেটা OH মাইনাস, এটা হচ্ছে ডমিনেট করে। এরপর হার্ডনেস, টাইপস অফ হার্ডনেস দেখেছিলাম। ইন টার্মস অফ ক্যালসিয়াম হার্ডনেস, ম্যাগনেসিয়াম হার্ডনেসে লেখা যায়, অথবা কার্বনের হার্ডনেস প্লাস নন কার্বন হার্ডনেস, এভাবেও লেখা যায় হার্ডনেসকে। এরপর হচ্ছে ক্লোরাইড। আমাদের কোস্টাল রিজিয়নে পানিতে ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? তো এটার লিমিট হচ্ছে 2000 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত। ক্লোরিন হচ্ছে কিসে ইউজ করা হয়? এটা অনেক সময় গ্রাউন্ড ওয়াটার ফ্লোটা কিরকম হচ্ছে, ফ্লোটা কোন দিক দিয়ে যাচ্ছে, এটা ট্রেসার হিসেবে অনেক সময় ক্লোরাইড ইউজ করা হয়। দেন ফ্লুরাইড, এখানে অপটিমাম লেভেল দেয়া আছে 1 মিলিগ্রাম পার লিটার। এক্সেসিভ ফ্লুরাইডের সমস্যা হচ্ছে এখানে ফ্লুরোসিস নামের এক ধরনের ডিজিজ হয়, এবং স্কেলেটাল কিছু অ্যাবনর্মালিটিস গুলো দেখা যায়। এরপর হচ্ছে সালফেট। সালফেটের প্রবলেম হচ্ছে এখানে একটা লাক্সাটিক ইফেক্ট আছে সালফেটের। মানে হচ্ছে এটা যদি সার্টেন লেভেল, এটার বেশি পরিমাণে কনজিউম করা হয়, তাহলে ডায়রিয়া হয়, লাক্সাটিক ইফেক্ট, ঠিক আছে? তো সালফেটের হচ্ছে সোর্স হচ্ছে জিপসাম, ন্যাচারাল সোর্স জিপসাম, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকেও আসতে পারে, ঠিক আছে? অ্যাসিড ড্রেন থেকেও সালফেটটা আসতে পারে। এবং মেটালসকে ২ ভাগে ভাগ করা যায়, নন টক্সিক মেটালস এবং টক্সিক মেটালস। নন টক্সিক মেটাল গুলো কি? যেগুলো আমরা খেতে পারি, মিনারেলস গুলো, যেগুলো সার্টেন পরিমাণে পাওয়া যায়, যেমন সোডিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ঠিক আছে? এবং নন টক্সিক ম্যাটেরিয়ালস এর মধ্যে নন টক্সিক তো বললাম, টক্সিক ম্যাটেরিয়ালস এর মধ্যে কি আছে? যেমন এই যে লেড, মার্কারি, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। আর্সেনিক যদি সার্টেন লেভেলের পরিমাণ বেড়ে যায়, তখন এটা হচ্ছে হাত পা খসে পড়ে যায়। হুম, আর্সেনোসিস হয়, ডিজিজ। এবং আমাদের ন্যাচারালে যে অর্গানিক্স গুলোকে আছে, অর্গানিক্স গুলোকে ২টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল অর্গানিক্স, আর একটা হচ্ছে সিনথেটিক। ন্যাচারাল অর্গানিক্স কোনগুলা? যেগুলো ডিকে অফ ন্যাচারাল ম্যাটেরিয়ালস গুলো থেকে আসে, প্ল্যান্টস অথবা অ্যানিমাল থেকে যেগুলো আসে। এবং সিনথেটিক, যেমন পেস্টিসাইড, এগ্রিকালচারাল পেস্টিসাইড যেগুলো
আসতে পারে অর্গানিক্স, সেগুলো হচ্ছে সিনথেটিক। তারপর অর্গানিক্সকে আবার ব্রেকডাউনের উপরে, ব্রেকডাউন মানে হচ্ছে মাইক্রো অর্গানিজম ব্রেকডাউন, ব্যাকটেরিয়ার যে পচন ক্ষমতা আছে সেটাকে বলা হয় ব্রেকডাউন, ঠিক আছে? তো ব্রেকডাউনের উপর ভিত্তি করে আবার দুই ভাগ করা যায়, বায়োডিগ্রেডেবল অর্গানিক্স এবং নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স। তো বায়োডিগ্রেডেবল অর্গানিক্সের উদাহরণ কি হতে পারে? ব্যাকটেরিয়া যেগুলোকে ব্রেকডাউন করতে পারে, উদাহরণ কি? ব্যাকটেরিয়া বলো তো। ব্যাকটেরিয়া ব্রেকডাউন করতে পারে এমন অর্গানিক্স কি হতে পারে, এক্সাম্পল? কেমিক্যাল তো হতে পারে। না, কেমিক্যাল হতে পারে না, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল অর্গানিক। ব্যাকটেরিয়া এটাকে ব্রেকডাউন করতে পারবে। আলু, পটল, টমেটো এগুলো যদি পানিতে থাকে কি হবে, পচে যায় না? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল অর্গানিক্স, ঠিক আছে? তো পানিতে যদি আলু পটল এরকম থাকে, তাহলে প্রবলেমটা কি? সে পানি থেকে কি নিয়ে নিবে? এই যে অক্সিজেন নিতে হবে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যে ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করার জন্য ব্যাকটেরিয়ার অক্সিজেন লাগে, তো পানি থেকে অক্সিজেন নিয়ে নিবে। তো এই টেস্টটাকে বলা হয় বিওডি টেস্ট, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বের করা। তো বিওডি এর ভ্যালু যদি বেশি হয় তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে? অ্যাকুয়াটিক লাইফের জন্য তো একটা ক্ষতিকর। ক্ষতিকর। এটা ইন্ডিকেট করতেছে যে পানিতে ডিওর অবস্থা ভালো না, ডিও অনেক বেশি কনজিউম হয়ে যাবে, পানিতে অনেক বেশি অর্গানিক ওয়েস্ট আছে। এখন পানিতে যদি আবার হচ্ছে আলু টমেটো এগুলো থাকার পাশাপাশি পেস্টিসাইড থাকে, পেস্টিসাইডকে তো আর মাইক্রো অর্গানিজম ব্রেকডাউন করতে পারবে না, কিন্তু পেস্টিসাইডও কিছু পরিমাণ ডিও নিয়ে নেয়। তো এই টেস্টটা আমরা কিভাবে করব? এটা এটা করা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি টেস্ট করা হয়। তো এগুলো আমরা ল্যাবে করব। তো মিডে এখান থেকে কোশ্চেন আসবে না, বিওডি সিওডি এগুলো থেকে মিডে আসবে না। তারপর নাইট্রোজেন, নাইট্রোজেনের সোর্স হচ্ছে মেইনলি কেমিক্যাল ফার্টিলাইজার, অ্যানিমাল ওয়েস্ট থেকেও আসতে পারে, ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ থেকেও আসে। তো সার্টেন লিমিটের যদি বেশি নাইট্রোজেনটা হয় তখন পানিতে ব্লু বেবি সিনড্রোম নামে এক ধরনের ডিজিজ হয়, বেবিদের স্যার শরীর একদম ব্লু হয়ে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার তাহলে কি স্যার মিডে স্যার লাস্ট স্লাইডটা পর্যন্ত সিলেবাস? মিডে তোমাদের হচ্ছে ল্যাবে যেগুলো টেস্ট করানো হয়েছে, ঠিক আছে, এই ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস জি এর স্যার। মধ্যে ল্যাবে যেগুলো ইনক্লুডেড সেগুলো সিলেবাসে আছে। এই যে বিওডি সিওডি টেস্ট, আবার একটু পরে দেখবো ফ্যাকাল কলিফর্ম টেস্ট, এগুলো ল্যাবে ইনক্লুডেড ছিল না, এগুলো থাকবে না, ঠিক আছে? ব্লু বেবি সিনড্রোম হয় যদি সার্টেন লেভেলের থেকে বেশি পরিমাণে নাইট্রোজেন কন্টেন্ট পানিতে থাকে। ব্লু বেবি সিনড্রোম হলে বেবিদের শরীর ব্লু হয়ে যায়, তাদের অক্সিজেন নিতে প্রবলেম হয়, নিঃশ্বাস খাটো হয়ে যায়, ঠিক আছে? এরপর আসি ফসফরাস। ফসফরাসও এই কেমিক্যাল ফার্টিলাইজার থেকে আসে, অ্যানিমাল ওয়েস্ট, মিউনিসিপ্যাল ওয়েস্ট ওয়াটার। তো পানিতে যদি সারফেস ওয়াটারে ফসফরাসের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়, এটাকে আমরা বলি ইউট্রোফিকেশন, ঠিক আছে? ফসফেটের পরিমাণ বেড়ে যাওয়াকে বলি ইউট্রোফিকেশন। এবং ইউট্রোফিকেশনের প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে পানিতে অত্যধিক পরিমাণে অ্যালগাল ব্লুম হয়, অ্যালগি অত্যধিক পরিমাণে শ্যাওলা জমা হয়, ঠিক আছে? শ্যাওলা জমা হলে প্রবলেমটা কি? ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে স্যার, বিওটি পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে। একটু ওয়েট করো তো।
হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে ইউট্রোফিকেশনের সমস্যা হচ্ছে অত্যধিক পরিমাণে শ্যাওলা পানিতে জমা হয়। আর শ্যাওলা জমা হলে সে পানিগুলো থেকে ডিও নিয়ে নিবে এবং ডিও নিয়ে নিলে অ্যাকোয়াটিক যে অর্গানিজম গুলো আছে এগুলোর প্রবলেম হবে। আচ্ছা, বায়োলজিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস যদি আমরা দেখি, এটা হচ্ছে মিন করে যে পানিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া আছে কিনা, হ্যাঁ? এগুলো বের করা। তো এটা কিভাবে বের করা হয়? এটা ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা এটা মেজার করার মাধ্যমে বের করা হয়। ১ম এ স্যাম্পল ওয়াটার নেয়া হয়। তারপর একটা ব্রথ মিডিয়াম দেয়া হয়। দেয়ার পর এটা কিছুক্ষণ রেখে দেয়া হয় প্রপার টেম্পারেচারে। তারপর দেখা যায় যে হচ্ছে যদি কলিফর্ম গ্রো করে ব্যাকটেরিয়ার কলোনি গুলো গোনা হয় যে কয়টা কলোনি ব্যাকটেরিয়ার আছে ওখানে। যদি কলোনি থেকে থাকে, একটাও যদি থেকে থাকে তাহলে সেই ওয়াটারটা হচ্ছে ড্রিঙ্কেবল না। তার মানে আমাদের ড্রিংকিং ওয়াটার স্ট্যান্ডার্ড পানিতে ফেকাল কলিফর্মের উপস্থিতি কি হতে হবে? একদম 0। 0 হতে হবে। তো এটাও ল্যাবে টেস্ট আছে, এগুলো মিডে থাকবে না। দেন ওয়াটার কোয়ালিটি গাইডলাইন আর স্ট্যান্ডার্ড এই দুটার মধ্যে ডিফারেন্স আছে। গাইডলাইন আর স্ট্যান্ডার্ড কেউ বলতে পারবা? মেইন পার্থক্যটা গাইডলাইন আর হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে লিগ্যাল বাইন্ডিং থাকে, এটা মানতেই হবে, ঠিক আছে? গাইডলাইন নট নেসেসারি যে মানতে হবে। এই দুটা হচ্ছে মেইন ডিফারেন্স। তো এখানে ইসিআর 97 চার্ট দেয়া আছে এবং লাস্টে যে টপিকটা সেটা হচ্ছে ওয়াটারের সোর্স এবং ক্যারেক্টারিস্টিক্স। এগুলো আমরা আগের লেকচারগুলোতেই দেখেছিলাম যে আমাদের দেশে ওয়াটারের ৩টা মেইন সোর্স, সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার আর হচ্ছে রেইন ওয়াটার, এবং সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি এগুলো একটু পড়ে নিও। গ্রাউন্ড ওয়াটারে বেশি পরিমাণে হার্ডনেস থাকবে, সারফেস ওয়াটারে হার্ডনেসের পরিমাণ কম থাকে। আবার সারফেস ওয়াটারে মাইক্রোবায়াল পলিউশনটা বেশি, গ্রাউন্ড ওয়াটারে কম। যেখানে ডিফারেন্সটা দেয়া আছে, ঠিক আছে? এবার টেম্পারেচার সারফেস ওয়াটারে হচ্ছে সিজনাল ওয়াইজ ভেরি করে, আর গ্রাউন্ড ওয়াটারের টেম্পারেচারটা রিলেটিভলি কনস্ট্যান্ট থাকে। আবার টার্বিডিটি যদি সাসপেন্ডেড সলিড দেখি, সারফেস ওয়াটারে অনেক হাই থাকে, বেশি থাকে। গ্রাউন্ড ওয়াটারে অনেক সময় টার্বিডিটি রিমুভ করা লাগেই না। মিনারেল কন্টেন্ট আবার হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে বেশি থাকে, সারফেস ওয়াটারে কম থাকে। তো এগুলো একটু পরীক্ষায় আসলে কয়েকটা পয়েন্ট লিখে দিও। আমাদের মিডের সিলেবাস হচ্ছে এই পর্যন্তই। তাহলে ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস এর কোনগুলা পড়বা মিডের জন্য? একবার রিপিট করে দিলে ভালো হইতো। আচ্ছা, ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস যেগুলো পড়বা, যেগুলো হচ্ছে ল্যাবের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে ল্যাবে যেগুলো আমরা কভার করছি মিড পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন শুরু থেকে যদি একটু রিভিউ করি। তোমরা কোন স্ক্রিনটা দেখতে পারতেছো? স্যার ক্লাসরুমেরটা স্যার। ক্লাসরুমেরটা, আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। আমার একটা অবস্থা। তো লেকচার ওয়ান মূলত আমাদের ইন্ট্রোডাকশন টাইপের ছিল। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তারপর আমরা হচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোল দেখছিলাম, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট,
ট্রিটমেন্ট প্রসেসটা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের অনেক সময় পরীক্ষায় ফ্লো চার্ট আসে। ঠিক আছে? এটা একটু ইম্পোর্টেন্ট। তারপর আমরা হিস্টরি অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো মিডের জন্য ইম্পোর্টেন্ট না। পিউরিফিকেশন অ্যাটেম্প্ট এগুলো জাস্ট জানার জন্য। ওয়াটার সাপ্লাই এর অবজেক্টিভ এটা ইম্পর্টেন্ট এবং ওয়াটার সাপ্লাই এর এলিমেন্ট গুলো কি কি ডায়াগ্রাম সহ এগুলো হচ্ছে অনেক সময় পরীক্ষায় আসে, ডায়াগ্রাম সহ আঁকতে হয়। এবং মেজর সোর্স এগুলো তো আমরা জানি। লেকচার 2 এ যদি আসি, লেকচার 2 এ ওয়াটার ডিমান্ড আমরা দেখেছিলাম। ওয়াটার ডিমান্ডটা ইম্পর্টেন্ট। দেন এগুলো এগুলো তো শুধু জানার জন্য এগুলো মনে রাখতে হবে না, যেমন এগুলো মনে রাখতে হবে না। ডিস্ট্রিবিউশন, ওয়াটার সাইকেলের মেইন প্রসেস গুলো ইম্পর্টেন্ট। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করবা। তারপর হচ্ছে আমাদের যদি সারফেস ওয়াটারও এডিকুয়েট থাকে, গ্রাউন্ড ওয়াটারও এডিকুয়েট থাকে, তাহলে গ্রাউন্ড ওয়াটারকে কেন আমরা প্রায়োরিটি দেই এটা তোমরা দেখে নিবা। অ্যান্ড প্রবলেমস ইন গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট, আমাদের দেশে গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট প্রবলেমগুলো কি কি এবং প্রবলেমের সলিউশনগুলো কি কি হতে পারে। ঠিক আছে? এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রবলেমগুলা একটা একটা করে প্রবলেম স্টেটমেন্ট দিয়ে দিয়ে প্রবলেমগুলোর সলিউশন সহ ডিসক্রাইব করতে হবে যদি পরীক্ষায় আসে। ওইগুলোর ডিসক্রিপশন এখানে দেয়া আছে। গ্রাউন্ড ওয়াটার লেভেল লো হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। হিলি রিজনের প্রবলেমটা কি? আমরা হচ্ছে টিউবওয়েল ইনস্টল করতে পারি না, কারণ অনেক বেশি রক থেকে থাকে। রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি, বাট এটার প্রবলেম হচ্ছে এটা অনেক সময় কন্টামিনেন্ট হয়ে যায়। কোয়েশ্চেন গুলো কেস আর সিনারিও দেওয়া থাকবে, তারপর হচ্ছে হ্যাঁ, আনসার করতে হবে এরকম, নাকি হ্যাঁ, স্যার টু দ্য সিনারিও দেয়া পয়েন্টে? ডিরেক্টলি থাকবে না, সিনারিও দেয়া থাকবে তারপর আনসার করতে হবে। ডিরেক্টলি খুব কম পরিমাণে থাকবে। ঠিক আছে? ক্লাসে আবার দেখিয়েছিলাম এই যে সারফেস ওয়াটার গ্রাউন্ড ওয়াটার একটা ইন্টার রিলেশন দেখিয়েছিলাম, মনে আছে? এটা কিন্তু স্লাইড 9 ফিগার সহ, ওটা একটু দেখিও। তারপর ইনটেকের ডিজাইন কনসিডারেশন গুলো ইম্পর্টেন্ট। ইনটেক ডিজাইন কনসিডারেশন এখান থেকে ফিগার তেমন ইম্পর্টেন্ট না। ফিগার হচ্ছে এই যে এইটা ফিগার অনেক সময় আসে। হ্যাঁ, মুভেবল ইনটেক সিস্টেম। ডিজাইন কনসিডারেশন গুলো মনে রাখতে হবে। তারপর 3B ওয়াটার কনভেন্স। ওয়াটার কনভেন্সে ম্যাথ গুলা সব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে কয় টাইপের ম্যাথ আছে? একটা হচ্ছে পাইপে কত ফোর্স আসতেছে এই টাইপের ম্যাথ আছে। ঠিক আছে? তারপর হচ্ছে আরআই ইন্ডেক্স, এলআই ইন্ডেক্স এবং এই হেড লস বের করা ম্যাথ, সবগুলো ইম্পর্টেন্ট। পাইপের ক্যারেক্টারিস্টিক্স গুলো, প্রেসার পাইপের, এগুলো ইম্পর্টেন্ট। হুম। তারপর ডিফারেন্ট টাইপস অফ কোরোশন আমরা দেখেছিলাম। আচ্ছা, পাইপের ম্যাথে একটা বিষয় বলি। তোমাদের সিটিতে কিন্তু টোটাল বলা হয়েছিল না, ঠিক আছে? শুধু লোড বলা হয়েছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, পরীক্ষায় যদি টোটাল থাকে তাহলে কি করতে হবে? তাহলে সেলফ ওয়েটটাও কিন্তু অ্যাড করতে হবে, তাই না? জি স্যার, ব্যাক ফিলিং এর জন্য ওইটা অ্যাড করতে হ্যাঁ। হবে।
তো এটা একটু ক্লিয়ার হওয়া লাগবে। তাহলে টোটাল হলে ম্যাথ মূলত করতে হবে দুইটা, একটা সেলফ ওয়েটের জন্য আর একটা সুপার ইম্পোজড লোডের জন্য। হাই প্লেইং অপারেশন স্টেপস এগুলো লাগবে না। হ্যাঁ, অপারেশন মেইনটেন্সটা একটু দেখে নিও। স্যার আমাদের মিডে মানে কত পার্সেন্ট ম্যাথ থাকবে, কত পার্সেন্ট থিওরি থাকবে? এটা হচ্ছে 50-50 হতে পারে, অথবা 40-60, 40% ম্যাথ 60% থিওরি, অথবা 50% ম্যাথ 50% থিওরি। এটা মূলত কোর্সটা থিওরিটিক্যাল কোর্স, ঠিক আছে? 50-50 থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে আমি ক্লাসে বলেছিলাম যে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন আসলে এইটা এঁকে দিতে হবে। দেন গ্রাউন্ড ওয়াটার ফ্লো কাইনেটিক্স জিওলজিক্যাল ফর্মেশন গুলো ইম্পর্টেন্ট। ভার্সিস লটা ইম্পর্টেন্ট। তারপর ক্লাসে দেখিয়েছিলাম স্পেসিফিক রিটেনশন, স্পেসিফিক ইল্ড, এগুলো ম্যাথ কিন্তু ক্লাসে করেছিলাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম, এটা ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ অ্যাকুইফার্স, ওয়েল হাইড্রোলিক্স থেকে কোনো থিওরি আসবে না, এখান থেকে আসলে ম্যাথ আসবে, ঠিক আছে? ডেরিভেশন লাগবে না, ডেরিভেশন পরীক্ষায় আসবে না। ফর্মুলা মনে রাখতে হবে, এবং 3টা ম্যাথ ছিল না আমাদের? এই ম্যাথ 3টা করবা, ঠিক আছে? তাহলে ওয়েল হাইড্রোলিক্সের কোনো ধরনের ডেরিভেশন লাগবে না, থিওরিও লাগবে না, শুধু ম্যাথ 3টা। এরপর লেকচার 4 এর পর 5 তো বললামই, 5 এর সবগুলো লাগবে না, শুধুমাত্র ল্যাবে যেগুলো আছে ওইগুলোই। ডিমেনশন ট্যাঙ্ক ডিজাইন, এটাতে বাদ দেওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক ডিজাইন ম্যাথগুলো করার পর কিন্তু চেক দিয়ে নিতে হবে। এই ডিসক্রিট সেটলিং আইডেন্টিফাই করবা ডিজাইন প্রবলেমটা কিসের, ডিসক্রিট সেটলিং এর নাকি ফ্লোকুলেন্ট সেটলিং এর। তো এই প্যারামিটারগুলো বের করার পরে এগুলোর সাথে কম্পেয়ার করতে হবে যে নির্দিষ্ট রেঞ্জে আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, এটা কি দেওয়া থাকবে নাকি হচ্ছে মুখস্থ রাখতে হবে আমাদের? এটা এটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, একটু মনে রাখা ভালো যদি মডারেশনে আউট হয়। এবং তোমাদের একটা হোমওয়ার্ক দিছিলাম, করছো? এখানে প্রবলেম আছে 3টা, 2টা ক্লাসে করিয়েছিলাম, আর 3 নম্বরটা হোমওয়ার্ক দিয়েছিলাম, করছো? এখানে সলিউশন দেয়াই আছে, আমি ক্রিয়েট করব, তোমরা সবাই সাবমিট করবা, হোমওয়ার্কটা জমা দিবা। সলিউশন দেয়াই আছে, বুঝে বুঝে করে সাবমিট করে দিবা। কোয়াগুলেশন ফ্লোকুলেশনে কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে কলয়েডাল সাবস্টেন্স গুলো নেগেটিভলি চার্জ কেন হয়, এই 3টা রিজন ডিসক্রাইব করবা। এটার দরকার নেই, এটা দিয়ে দেওয়ার দরকার নেই। তারপর ডাবল লেয়ার থিওরি, ডাবল লেয়ার থিওরি আসলে এটা একটু ডিসক্রাইব করতে হবে। ক্লাসে বলছিলাম ইলেকট্রো স্ট্যাটিক যে পটেনশিয়ালের আবার শ্রেণী বিভাগ আছে, এগুলো দেখাতে হবে না।
শুধু এই যে ডিস্টেন্সের সাথে সাথে যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল কমতেছে এটা একটু ডিসক্রাইব করে দিতে হবে। বলো তো কেন কমতেছে? ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল কেন কমতেছে? সেদিন কে কে ক্লাস করছিলা বলো তো? সারফেসে হচ্ছে চার্জ বেশি থাকে। সারফেসে এক টাইপের চার্জ বেশি থাকে। ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল মানে সামেশন অফ পজিটিভ চার্জেস প্লাস সামেশন অফ অল নেগেটিভ চার্জেস। তো ক্লে পার্টিকেল বা সিল পার্টিকেলের অ্যারাউন্ডে সবগুলো এখানে পজিটিভই থাকে। এক টাইপের চার্জ থাকে, তার মানে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা হাই। এবং আস্তে আস্তে যখন আমরা দূরে চলে যাই চার্জের ব্যালেন্স হয়, পজিটিভ নেগেটিভ সমান হয়ে যায় আস্তে আস্তে। পজিটিভ নেগেটিভ সমান হওয়া মানে কি? নিউট্রাল জিরো হয়ে যায়। জিরো, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল জিরো হয়ে যায়। তারপর ডিস্টেবিলাইজেশন আমরা কিভাবে করতে পারি, 4টা ওয়ে, এগুলো ক্লাসে ডিসক্রাইব করছিলাম। এখান থেকে এটা ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট বলতেছি না, এটা মিন করতেছে না যে বাকিগুলো পড়তে হবে না, ঠিক আছে? ওগুলো পড়তে হবে, কারণ কোশ্চেন তো আর একজন করে না। অ্যালকালাইনিটি কোয়াগুলেশন রিলেশনশিপটা একটু কেউ এক্সপ্লেন করো তো। সেদিন ক্লাসে কে কে ছিলা একজন এক্সপ্লেন করো, অ্যালকালাইনিটি আর কোয়াগুলেশনের মধ্যে রিলেশনশিপটা, মেইন রিলেশনটা আসলে কি? শুরু করবো না? স্যার ক্লাসটা পড়া হয়নি তো। ক্লাসে সেদিন কে কে ছিলা একজন এক্সপ্লেন করো। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছো হয়তো বা। কোথায় গেল উইন্ডোজটা? আচ্ছা, এটার এদের মেইন রিলেশনশিপ হচ্ছে পানিতে যদি কোনো ধরনের অ্যালকালাইনিটি না থাকে, সেক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে অ্যালাম অ্যাড করি তখন কি উৎপন্ন হয়? তখন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, পিএইচটা হচ্ছে ড্রাস্টিক্যালি কমে যায়। তো আমরা কোয়াগুলেশন ফ্লোগুলেশনে চাই যাতে পিএইচ ড্রাস্টিক্যালি এভাবে চেঞ্জ না হয়, পিএইচটা যাতে কনস্ট্যান্ট থাকে। সেজন্য যদি সাফিসিয়েন্ট পরিমাণে অ্যালকালিনিটি পানিতে না থাকে, বাইরে থেকে অ্যালকালিনিটি অ্যাড করতে হয়। তখন বিক্রিয়াটা দেখো অ্যালামের সাথে, তখন অ্যালকালিনিটি বিক্রিয়া করে যে প্রোডাক্টগুলো উৎপন্ন করে এখানে কোনো ধরনের অ্যাসিডিক কম্পোনেন্ট নাই, ঠিক আছে? তো আমাদের ডিজারেবল বিক্রিয়া হচ্ছে এটা, আমরা যদি অ্যালকালিনিটি না থাকে পানিতে, বাইরে থেকে অ্যাড করে দিই, এটা রিলেশন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর লেকচার 8 তো আজকেরটাই।
তোমাদের বাকি ক্লাসগুলো জুমে হয় নাকি গুগল ক্লাসরুমে হয়? স্যার মিটে Google Meet এ হয়। মিটে হয়, আচ্ছা। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। No sir. তো এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? এখান থেকে হচ্ছে এই যে লাইমস্যাটের বেনিফিট গুলো কি? তারপর এক প্রবলেম সিনারিও দেয়া থাকতে পারে। সিনারিও থেকে তোমাদের প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? একটা মেজর ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে এটা মনে রাখবা। সফটওয়্যার এর তো আমাদের দুইটা প্রসেস, একটা লাইম সোডা আর একটা আয়নিক সেন্স। লাইম সোডাটা ইউজ করা হয় লার্জ স্কেল হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্টে, আর আয়নিক সেন্সটা হচ্ছে রেসিডেন্সিয়াল লেভেলে। তো এই ডিফারেন্সটা ইম্পর্টেন্ট এবং প্রসেস দুটো ইম্পর্টেন্ট। আমাদের ফিল্ট্রেশনের এই স্কেচগুলো আঁকতে হবে না। যেটা করতে হবে তোমাদের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আর মেকানিজম গুলো মনে রাখতে হবে। ক্যারেক্টারিস্টিক্স এবং এই মেকানিজম গুলা। ঠিক আছে? জি স্যার। তো B2 B2 এর হচ্ছে B2 কি আছো সবাই? জি স্যার। আছি। হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে ওই লিংকে যাবা, ওই লিংকে গিয়ে আমাদের এখন ল্যাব ক্লাসটা হবে। কারো কোনো কোশ্চেন আছে মিড পর্যন্ত? No sir. কোশ্চেন আছে কারো? নাই না? ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক। সবাই সুন্দর মতো ঈদ কাটাও, ছুটি কাটাও। ঈদ মোবারক স্যার। সালাম হ্যাঁ, আলাইকুম। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঈদ মুবারক স্যার। হ্যাঁ, ঈদ মোবারক। সবাইকে থ্যাংক ইউ। স্যার সালামে খেয়ে মার্ক গুলো একটু বেশি দিন ঈদে। অবশ্যই ইনশাআল্লাহ। তোমরা লিখো সুন্দর করে পড়ো, মার্ক দিতে তো সমস্যা নাই। ইনশাআল্লাহ। আচ্ছা।